হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 সেমিস্টার 3-র জন্য, যেখানে আমি আজকে তোমাদেরকে পড়াবো রাস্কিন বন্ডের লেখা বিখ্যাত ছোট গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। আমরা এর আগে ক্লাস 12 সেমিস্টার 3-র একটি প্রোজ এবং একটি পোয়েট্রি করেছি। আমরা প্রোজে এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস করেছি এবং আমরা পোয়েট্রিতে ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন সেই কবিতাটিও করেছি। আর আজকে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড এই প্রোজ পিসটা আমরা পড়ব। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বিখ্যাত ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক রাস্কিন বন্ডের একটি অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় ছোট গল্প। দ্য নাইট ট্রেনের দেউলি অর্থাৎ দেউলিতে রাত্রিকালীন ট্রেন। দেউলি বলে একটা ছোট স্টেশন এবং সেখানে রাত্রেবেলায় একটা ট্রেন গিয়ে পৌঁছায়। সেই ট্রেন এবং সেই স্টেশন দেউলিকে কেন্দ্র করে এই ছোট গল্পটি, তাই এই গল্পটির নাম হয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটা বেসিক্যালি খুব সোজা একটা গল্প এবং গল্পটা সোজা, মানে অন্যান্য যে সমস্ত প্রোজ টপিক তোমাদের আছে তার তুলনায় এটা অনেক সোজা, খুব চট করেই হয়ে যায় এবং এর মধ্যে খুব একটা বেশি জটিলতা নেই, কিন্তু গল্পটা পড়তেও খুব ভালো লাগে। এই গল্পটা থেকে আমাদের এই যে ক্লাস 12-এর সেমিস্টার 3 4টে এমসিকিউ থাকবে। গল্পটা সোজা, কিন্তু এখানে প্রচুর ইনফরমেশান আছে, কাজেই আমাদেরকে গল্পটা একটু খুঁটিয়ে পড়তে হবে, কারণ সেই ইনফরমেশানের উপর বেস করেই আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো সেট করা হবে। প্রশ্ন পরবর্তী ক্ষেত্রে আমি দিয়ে দেব যে কোনগুলো তোমাদের করতে হবে, মানে সবই করতে হবে, এমসিকিউতে কিছুই বাদ দেওয়া যায় না, সবই করতে হবে। আমি তোমাদেরকে পরে এমসিকিউ প্রশ্ন দিয়ে দেবো। চলো আজকে তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটাকে পড়িয়ে দিই। গল্পটা বেশ বড়, আমি একটা ক্লাসে কভার করতে পারবো না, দুটো পার্টে আমরা গল্পটাকে পড়ব। আজকে প্রথম পার্টটা পড়ছি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এখানেতে আমি কিছু ইনফরমেশান লিখে রেখেছি। একটি লিখেছি গল্পকার রাস্কিন বন্ড সম্পর্কে এবং আরেকটা সাইডে আছে এই গল্পটার কিছু বেসিক কনসেপ্ট। চলো ঝট করে একবার দেখে নিই যে কি আমাদেরকে এই দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটা জানতে গেলে কি আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে। প্রথমেই আমাদের জানতে হবে যে গল্পকার রাস্কিন বন্ড সম্পর্কে। রাস্কিন বন্ড একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। ব্রিটিশ বংশোদ্ভূত মানে তার বাবা মা ব্রিটিশ, সেই ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। ইনফরমেশান কটা আমি লিখেছি, এই ইনফরমেশানগুলো আমাদেরকে জানতে হবে, তার কারণ আমাদের শর্ট প্রশ্নে এই ইনফরমেশান থেকেও প্রশ্ন হতে পারে। ঠিক আছে, বেশি জানতে হবে না, কিন্তু কয়েকটা ইনফরমেশান তোমাদেরকে প্রথমেই জানতে হবে। যে রাস্কিন বন্ড তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। আমি লিখেও দিয়েছি ইন্ডিয়ান অথর অফ ব্রিটিশ ডিসেন্ট। ইন্ডিয়ান অথর অফ ব্রিটিশ ডিসেন্ট, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। তিনি 1934 খ্রিস্টাব্দে হিমাচল প্রদেশের, মানে ভারতবর্ষের হিমাচল প্রদেশের কাসৌলিতে জন্মগ্রহণ করেন এবং রাস্কিন বন্ড এখনও বেঁচে আছে। এটা একটা খুব ভাইটাল পয়েন্ট যে রাস্কিন বন্ড তিনি এখনও জীবিত। ঠিক আছে, রাস্কিন বন্ডের প্রথম যে নভেল, সেই নভেলটির নাম হচ্ছে দ্য রুম অন দ্য রুফ। এটা ইম্পর্ট্যান্ট, দ্য রুম অন দ্য রুফ, এটা হচ্ছে রাস্কিন বন্ডের প্রথম নভেল। 1992 খ্রিস্টাব্দে রাস্কিন বন্ড আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেরা এই গল্পটি লেখার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান এবং 1999 খ্রিস্টাব্দে বাচ্চাদের গল্প লেখার জন্য রাস্কিন বন্ড পদ্মশ্রী উপাধি পান। 1999 খ্রিস্টাব্দে। রাস্কিন বন্ডের বেশ কিছু বিখ্যাত গল্প, ছোট গল্প এবং উপন্যাসের নাম আমাদের জানতে হয়, যেমন ঘোস্ট স্টোরিজ ফ্রম দ্য রাজ, এটা খুব বিখ্যাত একটা ছোট গল্পের সংকলন, ঘোস্ট স্টোরিজ ফ্রম দ্য রাজ। তারপরে এ সিজন অফ ঘোস্ট এবং এ ফ্লাইট অফ পিজিয়ান্স, এগুলো রাস্কিন বন্ডের সব বিখ্যাত লিটারারি ওয়ার্ক। এই তথ্য কটা জানলেই আমাদের রাস্কিন বন্ড সম্পর্কে, মানে যে ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে সেগুলো জানা হয়ে যায়। ঠিক আছে, এরপরে আসি আমাদের যে গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সেই গল্পের কিছু ইনফরমেশান নিয়ে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটা রাস্কিন বন্ডেরই একটা গল্প সমগ্র, এ কালেকশন অফ শর্ট স্টোরিজ। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ এই সমগ্র থেকে নেওয়া হয়েছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ বলে রাস্কিন বন্ডের একটা গল্পের সমগ্র রয়েছে, যেটা 1988 খ্রিস্টাব্দে বেরিয়েছিল। সেই গল্পের বইটারই প্রথম গল্পটাই হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। সেই গল্পটাই আজকে আমাদের পাঠ্য বিষয়। ঠিক আছে, কিন্তু এটা আমাদের একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটি
রাস্কিন বন্ডের কোন বই থেকে নেওয়া হয়েছে। দ্য নাইট ট্রেনার দেউলি, রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেনার দেউলি অ্যান্ড আদার স্টোরিজ বলে একটা কালেকশন অফ শর্ট স্টোরিজ, যেটা 1988 খ্রিস্টাব্দে বেরিয়েছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি দেউলি বলে একটি ছোট জনপদ, যেটা দেরাদুন থেকে 30 মাইল আগে অবস্থিত, সেই জায়গাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। দেখো আমি সেটা লিখেছি, সেট ইন দেউলি, এ স্মল স্টেশন 30 মাইলস অ্যাওয়ে ফ্রম দেরা। ঠিক আছে, এই গল্পতে একজন কথক আছে, একজন গল্পটাকে বলছে, যার মাধ্যমে এই গল্পটাকে বর্ণনা করা হয়েছে। সেটি একটি কলেজ স্টুডেন্ট, মাত্র 18 বছর বয়স, সেই ইনফরমেশনটা আমি লিখে দিয়েছি। এই কলেজ স্টুডেন্ট 18 ইয়ার্স অফ এজ, যে তার ঠাকুমা দেরাতে থাকে বা দেরাদুনে থাকে, তার কাছে মাঝে মাঝেই ঘুরতে যায়। সেই ছেলেটি এই গল্পটির ন্যারেটার। এ কলেজ স্টুডেন্ট 18 ইয়ার্স অফ এজ ভিজিটিং হিজ গ্র্যান্ডমাদার অ্যাট দেরা। দেরা মানে হচ্ছে দেরাদুন। ঠিক আছে, যদিও অনেকের মতে রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেনার দেউলি একটি রোমান্টিক গল্প, অবশ্যই এটি রোমান্টিক গল্প, কিন্তু রোমান্সের সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু থিমস এই গল্পের মধ্যে ইন্টারকানেক্টেড আছে। রোমান্স রয়েছে, ভালোবাসার কথা রয়েছে, কিন্তু তার সঙ্গে আরও বেশ কিছু থিমস এই গল্পের মধ্যে ইন্টারকানেক্টেড রয়েছে। শুধুমাত্র রোমান্টিক স্টোরি বললে এই গল্পটাকে ঠিকমতো বিচার করা হয় না। এই গল্পের মধ্যে দেখো আমি লিখে রেখেছি অ্যাডোলেসেন্ট ইনফ্যাচুয়েশন। অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে যে এই যে ধীরে ধীরে আমরা যুবক যুবতীতে পরিণত হচ্ছি, মানে কৈশোর থেকে এই যৌবনের যে প্রারম্ভ, এই যে সময়টা, তাকে আমরা বলি অ্যাডোলেসেন্ট পিরিয়ড। অ্যাডোলেসেন্ট পিরিয়ড সাধারণত 14 ইয়ার্স থেকে শুরু হয়, 14 বছর থেকে শুরু হয় এবং মোটামুটি 18-19 পর্যন্ত চলে। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন কোনো ছেলে বা মেয়ে প্রবেশ করে, তাদের মধ্যে শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক অনেক পরিবর্তন হয়, অনেক রোমান্টিক ইনফ্যাচুয়েশন তাদের মাথা থেকে আসে। রোমান্টিক ইনফ্যাচুয়েশন মানে হচ্ছে প্রেম ভালোবাসা সম্পর্কে একটা ধারণা তাদের মধ্যে, মানে সেই ধারণাটা কংক্রিট না, খুব একটা দৃঢ় না, কিন্তু একটা মোহ, ইনফ্যাচুয়েশনকে আমরা মোহ বলতে পারি। একটা ধীরে ধীরে প্রেম ভালোবাসার প্রতি একটা আকর্ষণ তাদের মধ্যে জন্ম নেয়। এই গল্পটাতে সেই অ্যাডোলেসেন্ট ইনফ্যাচুয়েশন, একটা অ্যাডোলেসেন্টের মানে কিশোর থেকে ধীরে ধীরে সে যখন যুবক হচ্ছে, একটা 18 বছরের ছেলে, তার মধ্যে কিছু রোমান্টিক নোশন, কিছু রোমান্টিক ধারণার জন্ম হচ্ছে, তার মধ্যে একটা ইনফ্যাচুয়েশন, একটা আকর্ষণের জন্ম হচ্ছে, প্রেমের প্রতি আকর্ষণ, ভালোবাসার প্রতি আকর্ষণের জন্ম হচ্ছে। সেই নিয়ে এই গল্পটি লেখা হয়েছে। এই গল্পের মধ্যে রয়েছে নস্টালজিয়া, মানে স্মৃতি রোমন্থন। আমরা দেখব এই ছেলেটি তার জীবনে ঘটে যাওয়া একটা সার্টেন টাইমের স্মৃতি সে সারা জীবনকে রোমন্থন করছে। এবং এখানে রয়েছে ইনডিসিশন, মানে করব কি করব না, এই যে দোদুল্যমানতা, মানে এটা ঠিক না ভুল, এটা করা উচিত হবে কি হবে না, এই যে দোদুল্যমানতা মানুষের জীবনের, মানে আমরা বলি মেন্টাল ডিলেমা, সেই ডিলেমাটা খুব সুন্দরভাবে এই গল্পের মাধ্যমে রাস্কিন বন্ড ফুটিয়ে তুলেছেন। এবং এখানে রয়েছে অ্যাপ্রিহেনশন, একটা শঙ্কা, একটা বিপদের আশঙ্কা আমরা এই গল্পের মধ্যে দেখব। এখানে রয়েছে ড্রিম অ্যান্ড লঙ্গিং, একটা স্বপ্ন এবং প্রচণ্ড আকাঙ্ক্ষা বা চাহিদা, কাউকে পাওয়ার আকাঙ্ক্ষা, কাউকে নিয়ে একটা স্বপ্ন গড়ে তোলা, এই সমস্ত বিভিন্ন থিম খুব সুন্দরভাবে এই গল্পের মধ্যে ইন্টারকানেক্টেড রয়েছে। কাজেই এই গল্পটা একটা রোমান্টিক গল্প বা রোমান্টিক স্টোরি অবশ্যই, কিন্তু তার মধ্যে এই সমস্ত থিমগুলো খুব সুন্দরভাবে বোনা হয়েছে। রাস্কিন বন্ড অত্যন্ত যত্ন সহকারে এই সমস্ত থিমগুলোকেও এই গল্পের প্লটের মধ্যে বুনেছেন। রাস্কিন বন্ডের লেখা খুব একটা জটিল না, খুব সহজ সাধারণ বিষয়ে এবং সহজ সাদামাটা মানুষদের জীবনযাত্রা নিয়েই তিনি তার লেখাগুলো লিখেছেন। এবং তার লেখার মধ্যে তার নিজস্ব অনেক পার্সোনাল ফিলিংস, তার নিজস্ব অনেক চিন্তাভাবনার স্বচ্ছ বহিঃপ্রকাশ এই সমস্ত গল্পগুলি। ইনফ্যাক্ট রাস্কিন বন্ডের গল্পের মধ্যে বিখ্যাত ইংরেজ সাহিত্যিক ডিকেন্স এবং ল্যাম্ব, যারা আত্মজীবনীমূলক লেখা লিখতে পারদর্শী, তাদের বেশ কিছু চারিত্রিক গুণাবলী রাস্কিন বন্ডের লেখার মধ্যেও পাওয়া যায়। চলো এবারে দ্য নাইট ট্রেনার দেউলি গল্পটার প্রথম অংশটা পড়ি। আমরা আগেই বললাম এই গল্পটির যে ন্যারেটার বা কথক, সে একটি 18 বছরের কলেজ পড়ুয়া ছেলে এবং সে তার ঠাকুমার বাড়ি দেরাদুনে সে গ্রীষ্মের ছুটি কাটাতে যাচ্ছে, সেটা দিয়েই আমাদের গল্পটা শুরু হচ্ছে। When I was at college, I used to spend my summer vacations in Dera at my grandmother's place. যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার গ্রীষ্মের ছুটি আমার ঠাকুমা বা দিদিমার বাড়ি দেরাতে, মানে দেরাদুন, দেরা হচ্ছে দেরাদুন, সেই দেরাদুনে সেই গ্রীষ্মের ছুটি কাটাতে আমি যেতাম।
এটা পাস্ট টেন্সে বলা হচ্ছে, মানে অলরেডি ঘটনাটা ঘটে গেছে। যে ন্যারেটার, যে ছেলেটি এই গল্পটি বলছে, তার জীবনে এই ঘটনাটি অলরেডি ঘটে গেছে। তা সে বলছে, যখন আমি কলেজে পড়তাম তখন গ্রীষ্মের ছুটিটা আমি আমার ঠাকুমা বা দিদিমার বাড়ি দেরাতে, মানে দেরাদুনে, সেখানে গিয়ে কাটাতাম। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। সমতল অঞ্চল, মানে যে অঞ্চলেতে এই ছেলেটির কলেজ ছিল, সেই অঞ্চল আমি মে মাসের প্রথম দিকে ছাড়তাম এবং আবার সেই অঞ্চলে আমি ফিরে আসতাম জুলাইয়ের শেষে। মানে মে মাসের প্রথম, জুন মাস এবং জুলাই মাসের শেষ, মানে 3 মাস আমি যে বিশাল একটা ছুটি পেতাম কলেজের, আমি 3 মাস আমার ওই ঠাকুমা বা দিদিমার বাড়ি দেরাদুনেতে গিয়ে কাটাতাম। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। দেউলি, যে জায়গাটার কথা দিয়ে এই গল্পটা শুরু, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সেই দেউলি একটা ছোট্ট স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা, যা দেরা থেকে বা দেরাদুন থেকে 30 মাইল আগে। দেউলি বলে স্টেশনটি দেরাদুন পৌঁছাবার 30 মাইল আগে। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। ভারতীয় তরাইয়ের যে জঙ্গল, সেই জঙ্গলের শুরু হচ্ছে এই দেউলি থেকে। তরাইয়ের যে জঙ্গল, ভারতবর্ষের তরাইয়ের জঙ্গল অত্যন্ত ঘন, বিভিন্ন হিংস্র সাপদের সেখানে বাস। সেই তরাই অঞ্চলে শুরু হচ্ছে এই দেউলি বলে এই জায়গাটা থেকে। তো এখানে বেশ কয়েকটা শর্ট প্রশ্ন হয়। যেমন প্রথম হচ্ছে, হোয়েন আই ওয়াজ আ কলেজ স্টুডেন্ট। এই স্টুডেন্টটি একটি কলেজ স্টুডেন্ট, বা এই ছেলেটি একটি কলেজ স্টুডেন্ট। এ সামার ভ্যাকেশন কাটাতে যেত। কোথায় যেত? দেরাতে বা দেরাদুনে যেত, তার দিদিমার বাড়িতে। এগুলো প্রত্যেকটাই শর্ট প্রশ্ন, আমরা পরে করব, আমি তাও বলতে বলতে যাচ্ছি। আর এ সমতল ভূমি এই ছেলেটি কখন ছাড়তো? মে মাসের প্রথমে ছাড়তো এবং আবার সমতল ভূমিতে ফিরে আসতো কখন? সে ফিরে আসতো জুলাইয়ের শেষে। এই টপিকটার উপর থেকে 4টে শর্ট প্রশ্ন সেট হবে এবং গল্পটা সোজা হলেও প্রচুর ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, দ্য দেউলি, এই স্টেশনটা দেরাদুন থেকে 30 মাইল আগে, 30 কিলোমিটার নয় কিন্তু 30 মাইল আগে, এটা একটা খেয়াল রাখার। এবং এই দেউলি থেকেই ইন্ডিয়ান তরাই বা ভারতবর্ষের যে তরাইয়ের জঙ্গল, সেই জঙ্গলের সূচনা হচ্ছে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, when the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. দেউলিতে বা দেউলি স্টেশনে ট্রেনটা মোটামুটি, যদিও বলা হয়েছে নাইট ট্রেন, মানে ট্রেনটা সমতল ভূমিতে ছাড়ে সন্ধ্যাবেলাতে, কিন্তু দেউলি বলে এই জায়গাটাতে যখন পৌঁছায় মোটামুটি আমরা দেখছি ভোর 5টা নাগাদ এই ট্রেনটি দেউলি স্টেশনে পৌঁছায়। এটা একটা মনে রাখার যে দেউলি স্টেশনের ট্রেনটা কখন পৌঁছায়? অ্যাট অ্যাবাউট 5 in the morning, সকাল 5টা বা ভোর 5টার সময় পৌঁছায়। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্প। এই দেউলি স্টেশন অন্ধকারের মাঝে আমরা দেখছি ইলেকট্রিক বাল্ব এবং বিভিন্ন কুপি লণ্ঠনের আলোতে খুব বিবর্ণভাবে আলোকিত থাকে, মানে খুব একটা উজ্জ্বল না, খুব ফ্যাকাসেভাবে আলোকিত থাকে। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন। এবং ভোরের ওই বিবর্ণ বা ম্লান আলোতে আমরা দেখতে পাই যে রেল লাইনের ঠিক পাশ থেকেই সেই তরাইয়ের জঙ্গলের সূচনা। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ দ্য ডন। আমরা তরাইয়ের জঙ্গলের সূচনা সেটা খুব আবছাভাবে, যেহেতু দেউলি স্টেশনে ভোর 5টার সময় ট্রেন ঢোকে এবং স্টেশনটা মোটামুটি অন্ধকার, কয়েকটি ইলেকট্রিকের ল্যাম্প আর কয়েকটা কুপি সেই গোটা স্টেশনটাকে একটা ম্লানভাবে আলোকিত করে, খুব একটা ব্রাইট নয় সেই লাইট। তার ফলে দূরের যে তরাইয়ের জঙ্গলটা দেখা যায়, কিন্তু খুব অস্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে এই রেলওয়ে লাইনের ঠিক পাশেই এই তরাইয়ের জঙ্গল শুরু হচ্ছে। Deuli had only lone platform, an office for the station master and a waiting room. দেউলিতে একটি নিঃসঙ্গ প্ল্যাটফর্ম আছে। অনেক স্টেশনেতে একাধিক প্ল্যাটফর্ম থাকে, মানে বড় স্টেশনগুলোতে, কিন্তু দেউলি খুব ছোট একটা জায়গা, এখানেতে একটাই প্ল্যাটফর্ম আছে, লোন প্ল্যাটফর্ম। লোন মানে হচ্ছে একাকী। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলিতে একটি প্ল্যাটফর্ম আছে। এটা একটা কিন্তু শর্ট প্রশ্ন যে দেউলিতে কটা প্ল্যাটফর্ম আছে? একটি প্ল্যাটফর্ম আছে। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এবং একটি স্টেশন মাস্টারের জন্য অফিস রয়েছে।
অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটি মাত্র বিশ্রামাগার আছে। তাহলে দেউলি স্টেশনে কি আছে? একটি প্ল্যাটফর্ম রয়েছে, একটি বিশ্রামাগার রয়েছে এবং স্টেশন মাস্টারের জন্য একটি অফিস রয়েছে। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডার অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস। এই প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান আছে, একজন ফল বিক্রেতার দোকান আছে এবং কয়েকটা রাস্তায় যে সমস্ত কুকুর ঘুরে বেড়ায়, স্ট্রে ডগস যাকে আমরা বলি রাস্তার কুকুর, সেরকম বেশ কয়েকটা রাস্তার কুকুর এই দেউলি স্টেশনে ঘুরে বেড়ায়। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। দেউলি স্টেশনে বেশি কিছু নাই, মাত্র একটি চায়ের দোকান, একটি ফলের দোকান এবং বেশ কিছু কুকুর, রাস্তার কুকুর ঘোরাফেরা করে। তার কারণ এই স্টেশনে ট্রেন মাত্র 10 মিনিট দাঁড়ায় এবং তারপরেই ট্রেন দেউলি স্টেশন ছেড়ে ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো। ট্রেনটা যে কেন দেউলিতে থামে আমি জানি না। এখানে আমি কিন্তু রাস্কিন বন্ড না, এখানে আমি হচ্ছে সেই ছেলেটি, যে ছেলেটি এই গল্পটির ন্যারেটার বা কথক, ঠিক আছে? কথক অ্যাট প্রেজেন্ট তার বয়স হয়েছে, কিন্তু সে যে সময়ের গল্পটা বলছে সে তখন 18 বছরের এক কলেজ পড়ুয়া স্টুডেন্ট। তো যাই হোক, সেই ছেলেটি সেই গল্পটিকে বলছে। সে কি বলছে? হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো। ট্রেনটা কেন যে দেউলিতে থামে আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার। দেউলিতে কখনোই কিছু ঘটে না। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গেট ইন। কেউ ট্রেন থেকে নামেও না, কেউ ট্রেনে ওঠেও না, মানে কোনো প্যাসেঞ্জার দেউলি স্টেশন থেকে ট্রেনে ওঠেও না, কাউকে ট্রেন থেকে নামতেও আমি দেখি না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম। আর দেউলি স্টেশনেতে কখনো কোনো কুলিকে দেখা যায় না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, the guard would blow his whistle and presently Deuli would be left behind and forgotten. কিন্তু পাক্কা 10টা মিনিট এই ট্রেনটি দেউলিতে থামে, তারপরে একটা বেল বাজে, তারপরে দেখি গার্ড, ট্রেনের গার্ড সে হুইসেল দেয় এবং যেই ট্রেনের গার্ডের হুইসেল পড়ে আমরা দেখি ট্রেনটি ধীরে ধীরে দেউলি স্টেশনকে ছাড়িয়ে চলে যাচ্ছে এবং তারপরে দেউলি স্টেশন বিস্মৃতির অন্তরালে চলে যায়। অসাধারণভাবে দেউলি স্টেশনের একাকিত্ব রাস্কিন বন্ড বর্ণনা করছেন। তিনি কি বলছেন? বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes। ট্রেনটা পাক্কা 10 মিনিট দেউলি স্টেশনে দাঁড়ায়। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল। একটা বেল বাজে, তারপরে আমরা দেখি ট্রেনের গার্ড হুইসেল দিচ্ছে। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। এবং ধীরে ধীরে ট্রেনটা দেউলি স্টেশন ছেড়ে চলে যায় এবং যেই না ট্রেনটা দেউলি স্টেশন ছেড়ে চলে যায়, দেউলি স্টেশন বিস্মৃতির অন্তরালে চলে যায়। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। আমি অবাক হয়ে মাঝে মাঝে ভাবি যে এই স্টেশন ওয়াল বা এই স্টেশনের যে দেওয়ালগুলোর ওপারেতে দেউলিতে কি হয় বা দেউলিতে কি আছে। দেউলি এই জায়গাটা এতই মামুলি, আমি মাঝে মাঝে অবাক হয়ে চিন্তা করি যে এই স্টেশনের দেওয়ালের ওপারেতে দেউলিতে কি আছে। I always felt sorry for that lonely little platform and for the place that nobody wanted to visit. আমি সবসময়ই এই দেউলির এই ছোট প্ল্যাটফর্মকে এবং সেই জায়গাটা, যে জায়গাতে কোনো লোকই নামতে চায় না, এই জায়গাটার প্রতি সবসময় মনে মনে একটা করুণা বোধ করি। আই অলওয়েজ ফেল সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম। এই একাকী ছোট প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। এবং সেই জায়গা যেখানে কোনো লোক, কারণ আমি কোনো লোককে কোনোদিন নামতে বা উঠতে দেখিনি দেউলিতে, এরকম একটা জায়গা, সেই জায়গাটার প্রতি আমার একটা করুণা সবসময় জন্ম নেয়, আমার একটা মমতা তৈরি হয়ে গেছে এই জায়গাটার উপরে। I decided that one day I would get off the train at Deuli and spend the day there just to please the town. আমি মনে মনে স্থিরই করে নিয়েছিলাম যে কোনো একদিন আমি দেউলি স্টেশনে নামবো এবং তারপরে গোটা দিন সেই জায়গাতে থাকবো, যাতে জায়গাটা অন্ততপক্ষে মনে মনে একটুখানি শান্তি পায় যে কেউ, কোনো একজন লোক তার কাছে এসে তার সঙ্গে একটা দিন সময় কাটিয়েছে। অসাধারণ কথা রাস্কিন বন্ড দেউলি সম্পর্কে বলছেন। তিনি বলছেন, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন। শহরকে খুশি করার জন্য আমি স্থির করেছিলাম যে একদিন আমি দেউলি স্টেশনে নামবো এবং গোটা দিন সেই শহরেতে থাকবো, যাতে শহরটা অন্ততপক্ষে একাকী বোধ না করে। আই ওয়াজ 18। আমি 18 বছরের ছিলাম। যে সময়ের এই গল্পটা, এখন কথকের অনেক বয়স, এখন ন্যারেটরের অনেক বয়স, সে কিন্তু, আমরা একটা এখানে থিম দিয়েছি নস্টালজিয়া, সে একটা
নস্টালজিয়াতে ভুগছে, সে পুরনো দিনের কথা স্মরণ করছে, যাকে আমরা বলি স্মৃতিচারণ করা, সে সেই নস্টালজিক ফিলিংসটাকে সে বর্ণনা করছে। কথকের জীবনে যে সময়ের গল্প এটা, তখন কথকের বয়স 18 বছর। প্রশ্ন আসে, আই ওয়াজ 18, আমি 18, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার দিদিমার বাড়ি বা ঠাকুমার বাড়িতে ঘুরতে যাচ্ছি, অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং সেই রাতের ট্রেনটি দেউলিতে এসে থেমে পড়ল। রাতের ট্রেনটি দেউলিতে এসে থামলো কখন? সেই সকাল 5টা নাগাদ করে সেই ট্রেনটি দেউলিতে এসে থেমে পড়লো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, এবং আমি খুব অবাক হয়ে দেখলাম যে একটি মেয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ধরে এগিয়ে আসছে, সে ঝুড়ি বিক্রি করছে। বাস্কেট, সেলিং বাস্কেট মানে ঝুড়ি বিক্রি করছে। একটি ঝুড়ি বিক্রেতা মেয়ে আমি দেখলাম প্ল্যাটফর্ম ধরে এগিয়ে আসছে। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। এটা ছিল খুব ঠান্ডার একটা সকাল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, শর্ট প্রশ্ন আসে, ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা খুব ঠান্ডার সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, এবং মেয়েটির কাঁধেতে একটা শাল বা একটা চাদর রাখা আছে বা জড়ানো আছে। হার ফিট ওয়্যার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়্যার ওল্ড, তার পা খালি, মানে মেয়েটির পা খালি, সেই ঠান্ডার দিনেতেও মেয়েটির খালি পা। অ্যান্ড হার ক্লোথস ওয়্যার ওল্ড, এবং মেয়েটির পরনে যে জামা বা পরিধেয় বস্ত্র সেগুলি পুরাতন, ওল্ড, মানে মেয়েটি খুব একটা আর্থিকভাবে সবল না, মানে সে একজন আর্থিকভাবে দুর্বল শ্রেণীর প্রতিনিধি। সেটাই বলছি যে মেয়েটিকে আমি দেখলাম, মেয়েটির কাঁধে একটা শাল রাখা আছে কিন্তু, বা চাদর রাখা আছে। এখানে শাল মানে এখন আমাদের শাল ধরো না, এটা চাদর, একটা চাদর রাখা আছে, কিন্তু মেয়েটির পা খালি এবং মেয়েটির জামা অত্যন্ত পুরাতন। বাট সি ওয়াজ আ ইয়ং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, কিন্তু মেয়েটি একটি অল্প বয়সী যুবতী মেয়ে। মেয়েটি খুব সম্মানের সঙ্গে, খুব সুন্দরভাবে, খুব পরিশালিত রুচির সঙ্গে আমরা দেখছি প্ল্যাটফর্ম ধরে হেঁটে আসছে। হোয়েন সি কেম টু মাই উইন্ডো সি স্টপ, সে যখন আমি যে কম্পার্টমেন্টে রয়েছি সেই কম্পার্টমেন্টের সামনে এলো, সে থেমে গেল। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো যে আমি খুব তীব্রভাবে তাকে লক্ষ্য করছি, বা আমি খুব মন দিয়ে তাকে লক্ষ্য করছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু সে প্রথমে ভান করলো যে সে আমায় দেখেনি। মেয়েটা আমার জানলার সামনে এসে, আমি যে কম্পার্টমেন্টে আছি সেই জানলার সামনে এসে থেমে গেল, এবং সে বুঝতে পারছি যে আমি তাকে খুব মন দিয়ে দেখছি, কিন্তু সে ভান করলো যে সে আমাকে দেখেনি। সি হ্যাড আ পেল স্কিন সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ, এই মেয়েটির আমরা দেখছি তার যে গাত্রবর্ণ, গায়ের রং সেটা খুব ফ্যাকাশে। মেয়েটির চুল কুচকুচে কালো, মেয়েটির চোখ সেটিও দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু কালো। দুশ্চিন্তাগ্রস্ত কেন? মানে সে আর্থিকভাবে দুর্বল, তার একটা সবসময় টেনশন থাকে কীভাবে পয়সা ইনকাম করবে। যাই হোক, সে তার চোখ দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু কালো। মেয়েটির চুল কালো, চোখ কালো, কিন্তু মেয়েটির গাত্রবর্ণ সেটি এদের তুলনাতে অনেক ফ্যাকাশে, অনেক অনুজ্জ্বল। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেট মাইন্ড, কিন্তু মেয়েটির যেটি চোখ, মেয়েটির যে দুটো চোখ আমরা যেটা বললাম যে খুব কালো, কিন্তু সেই চোখ সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট, অনুসন্ধিৎসু এবং দীপ্ত, আমার চোখের সঙ্গে সেই চোখ দুটির মিলন হলো। অসাধারণভাবে প্রেমের যে অঙ্কুরোদ্গমের কথা এখানে ন্যারেটার তুলে ধরছেন। ন্যারেটার কি বলছেন? মেয়েটির দুটি চোখ, এরা হচ্ছে সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট, অনুসন্ধিৎসু এবং দীপ্ত, সেই চোখ দুটির সঙ্গে আমার চোখের মিলন হলো, এবং একটি নতুন প্রেমের জন্ম নিল। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, সে আমার জানলার পাশে বেশ কিছুক্ষণ দাঁড়ালো, এবং আমি বা সে কেউ দুজনকে কোনো কথা বললাম না। নাইদার অফ আস সেড এনিথিং, আমরা কেউ কোনো কথা বললাম না। বাট হোয়েন সি মুভড অন আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে, কিন্তু যখন মেয়েটি আমার জানলার থেকে এগিয়ে গেল তখন আমি দেখলাম যে আমি আমার সিট ছেড়ে উঠে পড়েছি। মেয়েটি যখনই সামনে এগিয়ে গেল আমি যেন সেই নিশি পাওয়া লোকের মতো আমার সিট থেকে উঠে পড়লাম,
অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং আমি আমার পাদানির সামনে এই ট্রেনের যে কম্পার্টমেন্টের যে দরজা তার সামনে চলে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, কম্পার্টমেন্ট থেকে ট্রেনের প্ল্যাটফর্মে নেমে গেলাম। অ্যান্ড লুকিং অ্যাট দ্য আদার ওয়ে, এবং অন্যদিকে তাকিয়ে থাকলাম। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, তারপরে চায়ের দোকানটি যেটি আমার কম্পার্টমেন্টের উল্টো দিকে, সেই চায়ের দোকানের দিকে আমি হেঁটে গেলাম, কারণ 10 মিনিট ট্রেনটা দাঁড়ায়। আমি চায়ের দোকানের দিকে হেঁটে গেলাম। এ কেটেল ওয়াজ বয়েলিং ওভার অন আ স্মল ফায়ার, আমি চায়ের দোকানে দেখলাম একটা ছোট অগ্নিকুণ্ড, এবং সেখানেতে একটা কেটলির মধ্যে কিছু হয়তো রয়েছে, হয়তো চাই রয়েছে, সেটা গরম হচ্ছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহার অন দ্য ট্রেন, কিন্তু চায়ের দোকানের মালিককে আমি দেখলাম না, হয়তো সে ট্রেনেতে অন্যান্য যে কম্পার্টমেন্ট রয়েছে সেই কম্পার্টমেন্টে চা বিক্রি করতে গেছে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি আমাকে স্টলের পেছন দিকে অনুসরণ করে এলো। আমি স্টলের দিকে গেলাম এবং আমি দেখলাম মেয়েটিও প্ল্যাটফর্মে যে সামনের দিকে এগিয়ে গেছিলো, সে আমাকে অনুসরণ করে চায়ের দোকানের দিকে এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, আপনি কি একটি ঝুড়ি নেবেন, মেয়েটি আমাকে জিজ্ঞেস করল। দে আর ভেরি স্ট্রং, এই ঝুড়িগুলো অত্যন্ত মজবুত। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, কারণ এগুলো একদম খুব উন্নত মানের, খুব ভালো কেন বা বেত দিয়ে তৈরি। নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, না আমার ঝুড়ি লাগবে না, আমি বললাম। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম অ্যান্ড সি সেড আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। আমরা পরস্পরের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপরে সেই মেয়েটি আমাকে আবার জিজ্ঞেস করলো, আপনি নিশ্চিত যে আপনার কোনো বাস্কেট বা ঝুড়ি লাগবে না? অল রাইট গিভ মি ওয়ান, আই সেড। তারপরে আমি কি একটা ভেবে, মেয়েটা যখন আমাকে জিজ্ঞেস করলো যে আপনি নিশ্চিত যে আপনার ঝুড়ি লাগবে না, আমার মনের মধ্যে কিছু হলো। আমি তখন বললাম ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা ঝুড়ি দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং তার হাতে যে সমস্ত ঝুড়িগুলো রয়েছে তার সব থেকে উপরে ঝুড়িটা আমি নিলাম। অ্যান্ড গেভ হার আ রুপি হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার, এবং তাকে 1 টাকা, শর্ট প্রশ্ন আছে, তাকে 1টা টাকা দিলাম, এবং এমনভাবে দিলাম যাতে তার আঙুলের সঙ্গে আমার আঙুলের কোনো স্পর্শ না হয়। ঠিক আছে, রোমান্টিক ইনফ্যাচুয়েশনের জন্ম অলরেডি হয়ে গেছে, এবং রোমান্টিক ইনফ্যাচুয়েশনের সবথেকে একটা ভাইটাল সিম্বল হচ্ছে যে পারস্পরিক শুদ্ধতা। আমরা সেটা দেখছি যে ছেলেটি মেয়েটির হাতেতে পাছে কোনো রকম স্পর্শ লেগে যায়, সেই জন্য সে খুব ভয়ে ভয়ে মেয়েটাকে টাকাটা দিই। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, সি সেড সামথিং বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। মেয়েটা কিছু বলতে গেল, কিন্তু সেই সময়ই গার্ড তার বাঁশি বাজালো, মানে ট্রেনটা এবার ছাড়বে, 10 মিনিট হয়ে গেছে। মেয়েটা কিছু বলল, কিন্তু এই বাঁশির আওয়াজ আর ট্রেনের এই ইঞ্জিনের হিস আওয়াজে সেই কথাটা পুরো চাপা পড়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমি ছুটে আমার কম্পার্টমেন্টে উঠলাম। দ্য ক্যারেজ সাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, ধীরে ধীরে গাড়িটা ঝাঁকুনি মারতে মারতে সামনের দিকে এগিয়ে চললো। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তার দিকে তাকিয়ে থাকলাম যতক্ষণ এই প্ল্যাটফর্ম দেখা যায়, মানে ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে, যতক্ষণ দেখা যায় আমি তার দিকে তাকিয়ে থাকলাম। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ, প্ল্যাটফর্মে সেই মেয়েটি সম্পূর্ণ একা, এবং সে একটু নড়াচড়া করছে না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে আমার দিকে তাকিয়ে রয়েছে এবং হাসছে, মিচকি মিচকি হাসছে। I watched her until the signal box came in the way and then the jungle hit the station, but I could still see her standing there alone. আমি ততক্ষণ পর্যন্ত তাকে দেখলাম যতক্ষণ না সিগন্যাল, ট্রেনের যে সিগন্যাল, সেই সিগন্যাল বক্সটা আমার আর তার মাঝখানে চলে এলো, এবং তারপরে ধীরে ধীরে জঙ্গল এই স্টেশনকে পুরো গ্রাস করলো। কিন্তু আমি তখনও অনুভব করছিলাম যে সেই মেয়েটি সেখানে একা দাঁড়িয়ে আছে আমারই দিকে চেয়ে। অলরেডি ন্যারেটার প্রেমে পড়ে গেছে, একে বলে লাভ অ্যাজ ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই প্রেম, সেটাতে পড়ে গেছে, কিন্তু এখনও ন্যারেটার সেটা বোঝেনি। কিন্তু তার মনের মধ্যে একটা ইনফ্যাচুয়েশান, একটা আবেগের, একটা কল্পনার জন্ম হতে শুরু করেছে। তাই জন্যই সে বলছে যে সিগন্যাল বক্স আমাদের দুজনের মাঝে যতক্ষণ না এসছে, আমি তার দিকে তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকিয়ে আছে। তারপরে ট্রেনটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সিগন্যাল বক্স মাঝখানে চলে এলো, তারপরে ট্রেনটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো স্টেশনকে ফেলে, কিন্তু আমি অনুভব করলাম মেয়েটা সেই জায়গাতেই আমার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। আই সেট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি পথ আমি জেগে কাটালাম। ওই
30 মাইল মানে দেরাদুন পৌঁছানো পর্যন্ত বাকি পথ আমার সমস্ত চিন্তা চেতনা সেই মেয়েটাকে ঘিরেই রয়েছে, আমি জেগেই কাটালাম। আই কুড নট রিড অফ মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ। আমি আমার মন থেকে সেই মেয়েটির মুখ এবং তার মায়া ভরা চোখকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না। আমি বাকি 30 যে মাইল পথ আমাকে যেতে হলো সেই পথটা আমি জেগেই কাটালাম, কারণ সেই মেয়েটির মুখ এবং তার মায়া ভরা চোখ আমার মন থেকে গেল না। But when I reached Dera, the incident became blurred and distant, for there were other things to occupy my mind. কিন্তু যখন আমি দেরাদুন বা দেরাতে গিয়ে পৌঁছলাম, তারপরে ধীরে ধীরে এই ঘটনাটা সম্পূর্ণ আমার মন থেকে মুছে গেল। ধীরে ধীরে এই ঘটনাটা আবছা হয়ে গেল, মন থেকে মুছে গেল। তার কারণ সেখানে আরও অন্যান্য অনেক জিনিস ছিল যা আমার মনকে আচ্ছন্ন করেছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months লেটার দ্যাট আই রিমেম্বার্ড দ্য গার্ল। যখন আমি 2 মাস পরে আবার দেরাদুন থেকে ফিরছি আমার কলেজের দিকে, সেই সময় আমার এই মেয়েটির কথা আবার মনে হলো। I was looking out for her as the train drew into the station and I felt an unexpected thrill when I saw her walking up the platform. যখন ট্রেন স্টেশনেতে ঢুকছে তখন আমি তাকে খুঁজতে শুরু করলাম, মানে তার জন্য আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাকে দেখতে শুরু করলাম। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। এবং যখন তাকে আমি প্ল্যাটফর্মে হেঁটে যেতে দেখলাম তখন আমার মনের মধ্যে একটা আচমকা অত্যন্ত উত্তেজনা, একটা আনন্দর জন্ম হলো। মানে আমি আশা করিনি যে তাকে দেখতে পাবো, কিন্তু যখন আচমকা তাকে আমি প্ল্যাটফর্মেতে যেতে দেখলাম, হাঁটতে দেখলাম, তখন আমার মনের মধ্যে একটা তীব্র উত্তেজনার জন্ম হলো। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার। আমি ট্রেনের পাদানিতে গেলাম এবং তার উদ্দেশ্যে হাত নাড়লাম। হোয়েন সি সমি সি স্মাইল। সে যখন আমায় দেখলো সেও হাসলো। সি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার্ড হার। সে খুব খুশি হলো যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজ দ্যাট সি রিমেম্বার্ড মি। আমিও খুব খুশি হলাম যে সে আমাকে মনে রেখেছে। ছেলেটিও খুশি হলো যে মেয়েটি তাকে মনে রেখেছে, মেয়েটিও খুশি হলো যে ছেলেটি তাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড। আমরা দুজনেই খুব আপ্লুত, আমরা দুজনেই খুব খুশি হয়েছি। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস। এবং দেখে আমাদের হাসি দেখে, আমাদের আনন্দ দেখে মনে হলো যেন দীর্ঘদিনের 2 পুরনো বন্ধুর আবার দেখা হয়েছে। She did not go down the length of the train selling baskets but came straight into the tea stall. সে আর প্ল্যাটফর্মেতে এই ট্রেনের কম্পার্টমেন্টে যে ঘুরে ঘুরে যে ঝুড়ি বিক্রি করা সেদিকে আর গেল না, তার বদলে বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। সে সোজাসুজি চায়ের সেই স্টলের কাছে বা চায়ের দোকানের কাছে চলে এলো। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। তার কালো চোখ হঠাৎ যেন দেখলাম আলোতে উজ্জ্বল হয়ে উঠলো। মানে তার এত আনন্দ হয়েছে মেয়েটার এই ছেলেটিকে দেখে, তার কালো চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। উই সেড নাথিং ফর সাম টাইম বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট। আমরা বেশ কিছুক্ষণ কোনো কথা বললাম না, কিন্তু আমাদের মধ্যে যেন অনেক কথাই হচ্ছে। অসাধারণভাবে রাস্কিন বন্ড এখানে ছেলেটি এবং মেয়েটির ইমোশনটাকে বর্ণনা করছেন। তিনি বলছেন উই সেড নাথিং ফর সাম টাইম। আমরা বেশ কিছুক্ষণ পরস্পরের দিকে কোনো কথা বললাম না। বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট। কিন্তু আমরা কথা না বললেও অনেক কথাই যেন আমাদের চোখ পরস্পরকে বলল। আমরা মুখে কোনো কথা বললাম না, কিন্তু আমাদের চোখ পরস্পরকে যেন অনেক কথাই বলল। I felt the impulse to put her on the train there and then and take her away with me. আমার একটা তীব্র ইচ্ছা হলো যে মেয়েটিকে তখনই ট্রেনে তুলে নিই এবং আমার সঙ্গে নিয়ে চলে যাই। অলরেডি আমরা দেখছি এই ছেলেটির মধ্যে প্রেমের জন্ম হয়ে গেছে। সে এখনও বুঝতে পারেনি, কিন্তু তার একটা ইচ্ছা মনের মধ্যে অলরেডি জন্মাতে শুরু করেছে। এবং সে কি বলছে যে আই ফেল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি। আমার একটা তীব্র ইচ্ছা হলো, যেটা আমরা বলছি যে এই ইনফ্যাচুয়েশন অলরেডি জন্ম হয়ে গেছে এবং তার মধ্যে এখন একটা আকাঙ্ক্ষার জন্ম হচ্ছে, এই লঙ্গিং জন্ম হচ্ছে এবং সে চাইছে মেয়েটিকে তখনই ট্রেনে তুলে নিয়ে তার সঙ্গে নিয়ে চলে যেতে। I could not bear the thought of having to watch her recede into the distance of দেউলি স্টেশন। আমি এই দৃশ্যটাকে আর দেখতে রাজি নই যে তাকে ফেলে আমার ট্রেন ধীরে ধীরে সামনের দিকে চলে যাবে এবং সে দেউলি স্টেশনেই পড়ে থাকবে। আই কুড নট বেয়ার দ্য থট। আমি এটা ভাবতে একদমই রাজি ছিলাম না অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, যে সেই মেয়েটিকে ফেলে আমার ট্রেন
ধীরে ধীরে সামনে এগিয়ে যাবে, মেয়েটি দেউলি স্টেশনেই পড়ে থাকবে। I took the baskets from her hand and put them down on the ground. আমি তার হাত থেকে বেতের ঝুড়িগুলো নিলাম এবং সেগুলোকে মাটিতে নামিয়ে রাখলাম। She put out her hand for one of them. সে একটি ঝুড়ি ধরার জন্য হাতটি যেই বাড়ালো, but I caught her hand and held it. আমি তার হাতটিকে ধরলাম, চেপে ধরলাম এবং ধরেই থাকলাম। মেয়েটির ঝুড়িগুলোকে আমরা দেখছি এই ছেলেটি নামালো এবং মেয়েটি একটি ঝুড়িকে ধরার জন্য যখনই তার হাতটা বাড়িয়েছে, ছেলেটি তার হাতটাকে চেপে ধরে, মানে এটাই তার প্রেমের বহিঃপ্রকাশ, তার হাতটাকে চেপে ধরে আমরা দেখছি বেশ কিছুক্ষণ সেখানেতেই দাঁড়িয়ে আছে। I have to go to Delhi, I said. আমি বললাম আমাকে দিল্লিতে যেতে হবে, মানে আমাকে দিল্লি ফিরে যেতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে এই ন্যারেটার দেরাতে বা দেরাদুনে আসে তার দিদিমার কাছে, কিন্তু সে আসলে পড়ে বা তার কলেজ হচ্ছে দিল্লিতে, তাই সেই ছেলেটি বলছে আমাকে দিল্লিতে ফিরে যেতে হবে। She nodded. I do not have to go anywhere. সে মাথা নাড়ল এবং বলল আমার কোথাও যাওয়ার নেই বা আমাকে কোথাও যেতে হবে না। ছেলেটি বলল আমাকে দিল্লিতে যেতে হবে, মেয়েটি বলল আমাকে কোথাও যেতে হবে না, মানে আমাকে সবসময় এখানেই পাওয়া যাবে। দ্য গার্ড ব্লিভ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ। আমরা দেখছি ট্রেনের গার্ড ট্রেন ছাড়ার জন্য তার বাঁশি বাজালো। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। এবং এই কথাও বলছে গার্ড যে এখন বাঁশিটা বাজালো, আমি এখনও বেশ কিছুক্ষণ সময় এই মেয়েটার সঙ্গে থাকতে চাইছিলাম, এখন আমি মেয়েটার হাত ধরে রাখতে চাইছিলাম, কিন্তু গার্ড ট্রেন ছাড়ার জন্য যেই বাঁশি বাজালো, মানে আমাকে আবার চলে যেতে হবে, এই ঘটনাটা মনে পড়তে আমার গার্ডের উপরে প্রচণ্ড রাগ হলো। গার্ড যেহেতু বাঁশিটা বাজালো, আমার মনে হচ্ছে যে গার্ড আমার প্রতি অন্যায় করলো। আমাদের একটা সম্পর্ক, একটা সেতু তৈরি হচ্ছিল, সেই সেতুটা তৈরি হওয়ার আগেই গার্ড তার বাঁশি বাজিয়ে সেই সেতুটাকে ভেঙে দিল, আর সেইটা করার জন্য গার্ডের উপরে আমার খুব রাগ হতে লাগলো। আই উইল কাম এগেন, আই সেড। উইল ইউ বি হিয়ার? আমি আবার এখানে আসব, আমি বললাম। তুমি কি এখানে থাকবে? এটাই এই যে প্রেম বা ইনফ্যাচুয়েটেড রোমান্স, তার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এটাই। আই উইল কাম এগেন, আমি এখানে আবার আসব। উইল ইউ বি হিয়ার? তুমি কি এখানে থাকবে? সি নডেড এগেন, সে মাথা নাড়ল। অ্যান্ড অ্যাজ সি নডেড দ্য বেল ক্ল্যাংড অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড। এবং যখন সে মাথা নাড়ছে আমরা দেখছি যে ট্রেনের বেল বাজছে এবং ধীরে ধীরে ট্রেন এগোতে শুরু করছে। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড র্যান ফর দ্য মুভিং ট্রেন। এবং এই চলন্ত ট্রেন, অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছে, সেই চলন্ত ট্রেনকে ধরার জন্য আমাকে মেয়েটার হাত ছাড়িয়ে ট্রেনের দিকে ছুটতে হলো। মেয়েটির যে হাতটি আমি ধরেছিলাম, খুব ভালোবেসে ধরেছিলাম, কিন্তু ট্রেন যেহেতু ছেড়ে দিয়েছে, সেই হাতকে ছাড়িয়ে আমাকে সেই চলন্ত ট্রেনের দিকে ছুটতে হলো। আজকে আমরা এতটা পর্যন্তই পড়ব, নেক্সট পার্টেতে বাকি অংশটা পড়ব। দ্য নাইট ট্রেন অফ দেউলিতে তোমরা দেখলে যে একটি অল্প বয়সী ছেলে, একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পড়া ছেলে, মাত্র 18 বছর তার বয়স, তার মধ্যে একটা প্রাথমিক, একটা মেয়ের প্রতি তার একটা প্রাথমিক ভালো লাগা তৈরি হচ্ছে, একটা রোমান্টিক ইনফ্যাচুয়েশনের জন্ম হচ্ছে এবং সে যেন একটা কমিটমেন্ট চাইছে। সে মেয়েটাকে বলছে আমি এখানে ফিরে আসব, তুমি কি এখানে থাকবে? মানে সে অলরেডি রোমান্টিক ইনফ্যাচুয়েশনে ভুগছে এবং সে একটা কমিটমেন্টও চাইছে যে আমি আসব, তুমি কি থাকবে? তা যাই হোক, অসাধারণ সুন্দরভাবে আমরা দেখছি এই যে প্রেমটা ধীরে ধীরে বিকশিত হচ্ছে এবং এর পরে কি ঘটবে সেটা আমরা দ্য নাইট ট্রেন অফ দেউলির সেকেন্ড পার্টে পড়বো, যেটা নেক্সট টিউটোরিয়ালে পড়বো। ওকে, এই যতটা পর্যন্ত পড়ালাম, শর্ট প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একবার করে দেখে নিও। আমি তো শর্ট প্রশ্ন মানে MCQ দেবই, কিন্তু যেগুলো যেগুলো বললাম সেগুলোকে একটু মেনশন করে রেখো আর ভালো করে একবার করে জাস্ট পড়ে। এটা খুব একটা কঠিন না, এবার পড়তেও ভালো লাগে, খুব সহজ, আর ইংরেজিও খুব সহজ, এই ইউলিসিস না, খুব সহজেই হয়ে যাবে। একবার ভালো করে দেখে নিও, দেখবে সব জিনিস মনেও থেকে যাবে। ওকে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।